হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পঞ্চম শ্রেণীদের আমাদের পরিবেশ এই বিষয়টিকে নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% অথেন্টিক প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলোকে বারে বারে লিখে লিখে খাতাতে প্র্যাকটিস করা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি নিয়ে। জানো, আমাদের এবারে যে পরীক্ষা হতে চলেছে তার পূর্ণমান কত 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে পরীক্ষার্থীর নাম, তোমরা তোমাদের নামটা সুন্দর করে লিখবে, বিদ্যালয়ের নামটি লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার কত সেই রোল নাম্বারটা এখানটায় বসিয়ে দেবে। ঠিক আছে, চল একের দাগের প্রশ্নটা কি বলছে, সঠিক উত্তরের নিচে দাগ দাও। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যে হাড় আছে সেই হাড়টার নাম কি? হাঁটুর নিচ থেকে গোড়ালি, তো সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে আমরা বলবো টিবিয়া ও ফিবুলা। ঠিক আছে, এবারে বাদ বাকি যে অপশন গুলো আছে সেইগুলো সম্পর্কে একটু জেনে নিই। দেখো ফিমারকে কি বলে? সবচেয়ে বড় হাড়। এটা কোথায় থাকে? এটা আমাদের উরু থেকে হাঁটু পর্যন্ত। ঠিক আছে, উরু থেকে হাঁটু পর্যন্ত এই অংশে যে হাড়টি থাকে এটা হলো সবচেয়ে বড় হাড় মানব শরীরে। তারপরে দেখো আলনা ও রেডিয়াস কোনটা? কনুই থেকে হাতের কবজি পর্যন্ত। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত এই হাড়টাকে বলে আলনা ও রেডিয়াস। আর হিউমেরাস কোথায়? হিউমেরাস কাঁধের কাছ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি আছে তাকে আমরা বলবো কি? হিউমেরাস। ঠিক আছে, পরের দেখো ক্ষয়ের দাগের বলছে আমাদের শরীরের বর্ম কোনটি? মাংসপেশি, নার্ভ, চামড়া নাকি শিরা ধমনী? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে চামড়া। আমাদের মানব শরীরে সবচেয়ে বর্ম যেটাকে বলবো সেটা হলো চামড়া। কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? দোআঁশ মাটি, বেলে মাটি নাকি এঁটেল মাটি? তাহলে দোআঁশ মাটি কি? দোআঁশ মাটি যে মাটিতে কাদা এবং বালির ভাগ সমান থাকে। বেলে মাটি যে মাটিতে বালির ভাগ বেশি, ওতে তো কখনোই জল ধরে রাখতেই পারে না। এঁটেল মাটিতে কিসের ভাগ বেশি? কাদার ভাগ বেশি। তাহলে এই এঁটেল মাটি জল ধারণ করতে সবচেয়ে বেশি পারে। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম বলো। মানুষ, সর্প, কেঁচো, ব্যাঙ। তাহলে দেখো এই যে মানুষ, সাপ, ব্যাঙ এদের সকলের কিন্তু মেরুদণ্ড আছে, কেবলমাত্র কেঁচোর নেই। ঠিক আছে, তাহলে কেঁচোর মাথায় টিক দিতে হবে। পরের প্রশ্ন দেখো বলছে মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয়। ঠিক হলে টিক চিহ্ন দাও, ভুল হলে কাটা চিহ্ন দাও। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয়, অবশ্যই ঠিক কথা, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব। যক্ষা রোগ একটি বংশগত রোগ না, যক্ষা রোগ কখনোই বংশগত রোগ নয়, এটা একটা ছোঁয়াচে রোগ, তাহলে এখানে আমরা কি করব? কাটা চিহ্ন দেব। দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে না, এটাও ভুল। বেলে মাটিতে বালির ভাগ বেশি, আর দোআঁশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান থাকে, তাহলে এটাও ভুল হবে। চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন, অবশ্যই এটা ঠিক, কারণ আমরা দেখেছি চা চাষ তো পাহাড়ি হয়, সে পাহাড়ি এলাকাতে হয়ে থাকে, সেখানে ঢালু এলাকা, তাহলে এটা হবে ঠিক। পরের প্রশ্ন দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। বলছে সাপ একটি ড্যাশ প্রাণী। সাপ একটি কি বলো? এটা হবে মেরুদণ্ডী প্রাণী, তাই না? সাপেরও মেরুদণ্ড আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো সাপ হলো একটি মেরুদণ্ডী প্রাণী। ড্যাশ গাছের আকর্ষ দেখা যায়। তাহলে কোন গাছের আকর্ষ দেখা যায়? যে কোনো লতানে গাছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো লতানে। সেটা তোমার লাউ হতে পারে বা কুমড়ো হতে পারে, যা কিছু হতে পারে, যেগুলো লতিয়ে চলে সেগুলোতেই কিন্তু আকর্ষ দেখতে পাওয়া যায়। ড্যাশ মাটির সজীব জৈব উপাদান। তাহলে কি হবে বলো? কেঁচো। কেঁচো কেঁচো কিন্তু মাটির সজীব জৈব উপাদান। হাঁস পুষলে ড্যাশ পাওয়া যাবে। হাঁস পুষলে কি পাবো বলো? ডিম পাবো, তাই না? একদম সাধারণ কোশ্চেন। পরেরটা দেখো বলছে ডান হস্ত এবং বাম হস্ত মেলাও। তাহলে বাম দিকে কিছু আছে, ডান দিকেও আছে, সেটা আমাকে মিলাতে হবে। প্রথমে দেখো বাম দিকে কি আছে? যক্ষা রোগ, বেলে মাটি, কুকুরের নখ, সূর্যের আলো। আর এদিকে কি আছে? বাড়ির ভাগ বেশি, ডট চিকিৎসা, ভিটামিন ডি, ধারালো। তাহলে দেখো যক্ষা রোগ, তাহলে যক্ষা রোগের সাথে কার মিল হবে বলো? ডট চিকিৎসা। বেলে মাটির সাথে কার হবে? বালির ভাগ বেশি। কুকুরের নখ, কুকুরের নখ কি হবে? ধারালো।
সূর্যের আলো হবে ভিটামিন ডি। দেখো তাহলে আমরা কিন্তু চারেরটা সুন্দর করে সাজিয়ে ফেললাম। চলো 5 দাগে দেখো কি বলছে, বলছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। তাহলে মেরুদণ্ডী প্রাণী কাকে বলবো, লিখবো যাদের, দেখো ক্লিয়ার করে লিখছি, যাদের কি আছে, যাদের মেরুদণ্ড আছে, তাই না, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে আমরা মেরুদণ্ড প্রাণী বলবো। যেমন আমরা কি কি বলতে পারি, যেমন হচ্ছে মানুষ, গরু, ঠিক আছে, বাঘ, আরো ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যারা সোজা হয়ে চলাফেরা করতে পারে তারাই হলো মেরুদণ্ডী প্রাণী। টেথোস্কোপ কি কাজে লাগে, টেথোস্কোপ আমাদের কি কাজে লাগে, টেথোস্কোপ আমাদের হৃৎপিণ্ডর আওয়াজ শুনতে কাজে লাগে, তাই না। তাহলে আমরা লিখবো হৃৎপিণ্ডের শব্দ শুনতে কাজে লাগে। পরের প্রশ্ন দেখো, বলছে অস্থি সন্ধি কাকে বলে। অস্থি কথার অর্থ কি, হাড়। সন্ধি কথার অর্থ কি, জোর। তাহলে অস্থি সন্ধি কাকে বলে, বলবো হাড়ের জোরকে বলে। তাহলে অস্থি সন্ধি কাকে বলে, হাড়ের জোরকে বলা হয়। তাহলে এটা যদি লিখে দিই তাহলে হয়ে গেল, হাড়ের জোরকেই অস্থি সন্ধি বলা হয়। প্রশ্ন দেখো, বলছে ওআরএস তৈরিতে কি কি লাগে। তাহলে ওআরএস তৈরিতে আমরা কি কি লাগে আমরা জানি, যে প্রথমে হচ্ছে জলকে কি করতে হয়, জলকে 20 মিনিট ফোটাবো, জলকে 20 মিনিট ফোটাবো। তারপর কি করব, 1 চিমটে নুন ও 1 চামচ চিনি দিতে হবে, 1 চামচ চিনি দিতে হবে। দেবার পর জলটাকে ঠান্ডা করে খেলেই সেটা ওআরএস হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো 6 দাগের, কি বলছে, জলাশয় দূষিত হয় কিভাবে। দেখো জলাশয় বিভিন্ন ভাবে দূষিত হতে পারে। যেমন কি, যদি আমরা বাসন মাজি, ঠিক আছে, আমরা যদি জলটাতে বাসন ধোয়া হয় তাহলেও কিন্তু নোংরা হবে বাসন ধোয়া। তারপর 2 নম্বর কি বলো, 2 নম্বর হচ্ছে বিভিন্ন কৃষির যে সার, সে কৃষিজাত যে সারগুলো, সেগুলো যদি ওই জলেতে পড়ে, কৃষিজাত সার, হ্যাঁ, কৃষিজাত সার জলেতে পড়লে এটা হতে পারে। 3 নম্বর কি হবে বলো, গবাদি পশু সার, ঠিক আছে, গবাদি পশু অর্থাৎ গরু ছাগল এদেরকে যদি আমরা স্নান করাই তাহলেও কিন্তু জল কিন্তু নোংরা হবে। আর কি হবে বলো, আবর্জনা ফেললে, ঠিক আছে, নোংরা আবর্জনা আমরা যদি জলেতে ফেলি তাহলেও কিন্তু জলাশয় দূষিত হবে। পরে দেখো বলছে অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন। অসুখ হলে কেন রক্ত পরীক্ষা করে, কারণ রক্তে সমস্ত রোগের জীবাণু থাকে, রক্তে সমস্ত রোগের জীবাণু থাকে। তাই যদি আমরা রক্তটাকে পরীক্ষা করতে পারি তাহলেই সেই রোগটা নির্ণয় হয়ে যাবে, কি রোগ হয়েছে না রোগ হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে কলেরা রোগের লক্ষণ কি কি। কলেরা রোগের লক্ষণটা কি কি হতে পারে, ঘন ঘন বমি হবে, পাতলা জলের মতো পায়খানা হবে। তো এইগুলো লিখতে হবে। কি কি লিখবো দেখো, লিখবো ঘন ঘন বমি। তারপর কি হবে, পাতলা জলের মতো পায়খানা। আর কি বলো এর লক্ষণ, আষ্টে গন্ধযুক্ত হবে, আষ্টে গন্ধযুক্ত, কাছে যাওয়া যায় না। ঠিক আছে, এইগুলো যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু কলেরা রোগের যে লক্ষণ সেটা কিন্তু হয়ে গেল। আমি যেটা বললাম যে কি কি হবে, ঘন ঘন বমি হবে, পাতলা জলের মতো পায়খানা হবে, খুব আষ্টে গন্ধযুক্ত এবং কাছে যাওয়া যাবে না। এটাই হচ্ছে কলেরা রোগের কিন্তু একটা লক্ষণ।
তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% অথেন্টিক এই প্রশ্নগুলো। তাই অতি অবশ্যই তোমাদের একটা কাজ করতে হবে, প্রশ্নগুলো বেশি করে দেখো, ভিডিওটিকে দেখো এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।